যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলেছে ইরান। আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি শব্দই পুরো বিতর্কের দিক বদলে দেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ঠিক সেই শব্দটাই ব্যবহার করেছেন, স্টেট স্পন্সর্ড পাইরেসি, অর্থাৎ রাষ্ট্রীয় মদদে জলদস্যুতা। কার বিরুদ্ধে এই অভিযোগ? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ঘটনাটি কি? সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে। ওয়াশিংটনের দাবি, এই পদক্ষেপ তাদের নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ। কিন্তু তেহরানের বক্তব্য একেবারেই ভিন্ন। ইরানের অভিযোগ কি? ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্রের এই কাজের কোনো আইনি ভিত্তি নেই। আন্তর্জাতিক জলসীমা হোক বা কোনো দেশের উপকূল, একটি দেশের সামরিক বাহিনী অন্য দেশের বাণিজ্যিক জাহাজে বল প্রয়োগ করতে পারে না। ইরানের মতে এটি সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন, বিশ্ব সামুদ্রিক নিরাপত্তার উপর আঘাত। বাঘাই আরও বলেন, যেভাবে বিশ্ব জলদস্যুতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, ঠিক সেভাবেই যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডের বিরুদ্ধেও একযোগে প্রতিবাদ হওয়া উচিত। এখানে ইরান শুধু কথা বলছে না, তারা চাইছে যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার মুখে দাঁড় করাতে। শুধু ইরান নয়, চীনও পাশে। এই ঘটনাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন চীন প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপ করা নিষেধাজ্ঞা অবৈধ। চীন একতরফা নিষেধাজ্ঞা ও তথাকথিত লং আর্ম জুরিসডিকশন এর বিরোধিতা করে। চীনের বক্তব্য পরিষ্কার, এই ধরনের পদক্ষেপ বিশ্ব সরবরাহ ব্যবস্থা ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি। এর মানে কি? ইরান একা নয়, বিশ্ব শক্তির একটি বড় অংশ এখন মার্কিন কৌশল নিয়ে প্রশ্ন তুলছে। এই ঘটনার কয়েকদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেন। এটি কোনো সাধারণ ফোন কল নয়। এর মানে ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে। রাশিয়া, চীন ও ইরানের মতো দেশগুলো ধীরে ধীরে একই অবস্থানে দাঁড়াচ্ছে। অনেকে ভাবতে পারে নিষেধাজ্ঞা আর চাপের মুখে ইরান দুর্বল, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরান এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার ধরে রেখেছে, নিজস্ব ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে কৌশলগত নিয়ন্ত্রণ সক্ষমতা রাখে। বছরের পর বছর চাপ সহ্য করার মতো রাজনৈতিক ও সামরিক স্থিতিস্থাপকতা তৈরি করেছে। এই কারণেই ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কেউই ইরানকে সরাসরি যুদ্ধে জড়াতে সহজ সিদ্ধান্ত নিতে পারে না। ইসরায়েল ইরানকে হুমকি হিসেবে দেখে ঠিকই, কিন্তু ইরানের শক্তি এমন যে একতরফা সমাধান সেখানে অসম্ভব। তাহলে যুক্তরাষ্ট্র কি বার্তা দিচ্ছে? ভেনেজুয়েলার তেল জব্দ করে যুক্তরাষ্ট্র মূলত একটি বার্তা দিচ্ছে, নিষেধাজ্ঞা অমান্য করলে মূল্য দিতে হবে। কিন্তু এই বার্তাই এখন উল্টো প্রশ্নের মুখে। যুক্তরাষ্ট্র কি আন্তর্জাতিক আইন মানছে, নাকি নিজের ক্ষমতাকেই আইন বানাচ্ছে? যুক্তরাষ্ট্র একদিকে নিষেধাজ্ঞা দিয়ে চাপ বাড়াচ্ছে, ইরান, চীন ও রাশিয়া বলছে আন্তর্জাতিক আইন সবার জন্য সমান হতে হবে। ইসরায়েলের আপত্তি সত্ত্বেও গাজায় 2000 তুর্কি সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। নেতানিয়াহুর আপত্তি উপেক্ষা করে কি ট্রাম্প তুর্কি বাহিনী মোতায়েনের অনুমতি দেবেন? তুরস্ক নিহত এক ইসরায়েলি কর্মকর্তার মরদেহ ফিরিয়ে দিয়েছে এবং এখন রাফা সীমান্ত দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চায়। তুরস্ক সরকার শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে গাজায় সৈন্য পাঠানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করছে। এই মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনাও চলছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল প্রকাশ্যে এই পরিকল্পনার বিরোধিতা করলেও অন্তত 2000 তুর্কি সৈন্য মিশনে অংশ নেবে। তুরস্কের এই ব্রিগেডটি দেশের বিভিন্ন সেনা ইউনিট থেকে সদস্য সংগ্রহ করছে। এই সৈন্যদের শান্তিরক্ষা মিশন ও সংঘাতপূর্ণ এলাকায় কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে এই বাহিনী কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনায় তুরস্ককে প্রধান ভূমিকা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তুরস্ক হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার বড় একটি অংশের দায়িত্ব নেবে। ইসরায়েল তুর্কি বাহিনীর অংশগ্রহণের তীব্র বিরোধিতা করছে এবং পুরো পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওয়াশিংটন এখনও আইএসএফ বা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে তুর্কি সেনা পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েলি মুখপাত্র শোস বেদ্রোসিয়ান বলেছেন, গাজায় কোনো তুর্কি সেনা মোতায়েন করা হবে না। আঙ্কারা বিশ্বাস করে ইসরায়েল জাতিসংঘের অধীনে ন্যাটো মিত্রের উপস্থিতি মেনে নিতে চাইছে না। তুরস্ক গাজার যুদ্ধ পরবর্তী নিরাপত্তা ও মানবিক পুনর্গঠনে সরাসরি ভূমিকা নিতে চায়। তীব্র আলোচনার পর তুরস্ক ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের মরদেহ ফেরত আনতে সাহায্য করেছিল।
তুর্কি কর্মকর্তারা বলেছেন আল কাসাম ব্রিগেডের এই পদক্ষেপ হামাসের যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকারের প্রমাণ। প্রায় 1000 তুর্কি সেনা ইতিমধ্যেই গাজা মিশনের জন্য স্বেচ্ছায় নাম লিখিয়েছে। জাতিসংঘ ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনার পর এই মিশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেবে না বলে ধারণা করা হচ্ছে। আমিরাতের প্রেসিডেন্টের এক কূটনৈতিক উপদেষ্টা বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্পষ্ট কাঠামোর অভাবে। এই বহুজাতিক মিশনের লক্ষ্য হল গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা। এছাড়া মিশরের সঙ্গে গাজার সীমান্ত সুরক্ষিত রাখা এবং মানবিক সহায়তার করিডোরগুলো রক্ষা করাও এর উদ্দেশ্য। গাজায় যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে, যেখানে মিশর, কাতার ও তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। ওয়াশিংটন 2 বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তৈরি করেছে। ট্রাম্প চান আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী হামাসের নিয়ন্ত্রণাধীন গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করুক। এই বাহিনী গাজার সীমান্ত সুরক্ষিত রাখবে এবং নবগঠিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা করবে। পেন্টাগন বলছে সৌদি আরবের F-35 যুদ্ধবিমান চুক্তি এখন লাইফ সাপোর্টে আছে, কারণ চীনের সঙ্গে সম্পর্ক এই চুক্তিকে বড় হুমকি দিচ্ছে। ট্রাম্প খুবই ক্ষুব্ধ, কারণ গোয়েন্দা তথ্য বলছে সৌদি আরব নাকি F-35 প্রযুক্তি চীনের হাতে তুলে দিতে পারে। ওয়াশিংটন এখন তুমুল আলোচনায়। সবাই প্রশ্ন করছে, MBSকে চীনের সঙ্গে চুক্তি করে F-35 সমঝোতা নষ্ট করে ফেলেছেন। আমেরিকার সবচেয়ে বড় ভয় চীন নাকি সৌদি প্রকল্পগুলোকে ব্যবহার করে মার্কিন অস্ত্র প্রযুক্তিতে ঢুকে পড়তে পারে। এখন মনে করা হচ্ছে MBS এর হোয়াইট হাউস সফরের আগে সৌদি আরবের F-35 চুক্তি নতুন বাধার মুখে পড়েছে। নভেম্বরের শুরুতে রিপোর্টে বলা হয়েছিল MBS শিগগিরই F-35 পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। এমনকি বলা হয়েছিল MBS এর যুক্তরাষ্ট্র সফরের আগে সৌদি আরব পেন্টাগনের একটি গুরুত্বপূর্ণ ধাপও পেরিয়ে গেছে। কিন্তু হঠাৎই নতুন এক পেন্টাগন রিপোর্ট সতর্ক করে দেয় যে F-35 প্রযুক্তি ফাঁস হওয়ার ঝুঁকি আছে। রিপোর্টটি বলছে চীনের সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা অংশীদারিত্বের কারণেই এই ঝুঁকি তৈরি হয়েছে। এইসব ঝুঁকি তুলে ধরা হয়েছে একটি বড় প্রতিবেদনে, যা তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA। রিপোর্ট আরও বলে সৌদি আরব এখন রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, যারা আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী। এমনকি সৌদি আরব ইরানের সঙ্গেও আরও ঘনিষ্ঠ হচ্ছে, আর ইরানেরও রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সম্পর্ক আছে। আমেরিকার শক্তিশালী F-35 যুদ্ধবিমান F-35 ম্যাক 1.6 গতিতে সুপারসনিকভাবে উঠতে পারে। এটি শক্তিশালী সেন্সর ও কম দৃশ্যমান হওয়ার প্রযুক্তি ব্যবহার করে। এর স্টেলথ প্রযুক্তি রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুব কমিয়ে দেয়। F-35 শত্রু এলাকায় কম ঝুঁকিতে প্রবেশ করতে পারে। এটি রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে এবং অন্য সম্পদের সঙ্গে তা ভাগ করে। পাইলটের হেলমেটে বিশেষ ডিসপ্লে থাকে, যা সরাসরি চোখের সামনে সব তথ্য দেয়। এতে এমন ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা আছে যা শত্রুর রাডার জ্যাম করতে পারে ও আক্রমণ ব্যাহত করতে পারে। ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণ কি হুমকিতে? মার্কিন অস্ত্র বিক্রির নীতি সবসময় নিশ্চিত করেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সামরিকভাবে এগিয়ে থাকবে। ইসরায়েলি একমাত্র দেশ যাদের কাছে F-35 রয়েছে এবং তারা 10 বছর ধরে এটি ব্যবহার করছে। এর আগে উপসাগরীয় দেশগুলোর কাছে F-35 বিক্রির আলোচনা হয়েছিল, কিন্তু একই ধরনের উদ্বেগে তা থেমে যায়। 2020 সালে আব্রাহাম চুক্তির পর ইসরায়েল, আরব আমিরাত এবং আরও কিছু আরব দেশের সম্পর্ক স্বাভাবিক হয়। এরপর যুক্তরাষ্ট্র আরব আমিরাতকে 50টি F-35 বিক্রি করার আলোচনা শুরু করে, কিন্তু 2021 সালে সেই চুক্তি স্থগিত হয়ে যায়, কারণ যুক্তরাষ্ট্র বলেছিল UAE হুয়াইয়ের নেটওয়ার্ক ব্যবহার করছে, যা মার্কিন প্রযুক্তির জন্য ঝুঁকিপূর্ণ। তুরস্কেরও F-35 কিনতে দেওয়া হয়নি, কারণ তারা রাশিয়ার S-400 কেনে। এ যেন মরুভূমির বুকে ইস্পাত ঝড়ের জন্মকথা, যেন নিঃশব্দ রাত ছিঁড়ে ছুটে আসা অদেখা ভুবনের গল্প। একসময় যার ডানা ছিল শুধু আত্মরক্ষার আকাশে, আজ সে ডানা উড়ে বেড়ায় বৈশ্বিক শক্তির মানচিত্রে। ইরানের ড্রোন সস্তা, সরল কিন্তু অকল্পনীয় শক্তিতে ভরপুর। বিশ্বকে শিখিয়েছে আধিপত্য টাকার জোরে নয়, বুদ্ধির ধারেই গড়া যায়। শাহেদের তীক্ষ্ণ আত্মঘাতী ডাক, মোজাহিরের নীরব শিকারী দৃষ্টি, আবাবিলের নিরন্তর নজর,
সব মিলিয়ে ইরান লিখছে প্রযুক্তির এমন মহাকাব্য যার প্রতিটি পাতায় কাঁপছে প্রতিপক্ষের বুক। একসময় শুধু নিজেদের দেশের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হলেও ইরানের ড্রোন প্রযুক্তি আজ আন্তর্জাতিক মহলে বিশেষ পরিচিতি লাভ করেছে। এর মূল কারণ হলো কম খরচে অত্যন্ত কার্যকর ড্রোন তৈরি করার ক্ষেত্রে ইরানের সফলতা, যা তাদেরকে বিশ্ববাজারে একটি মজবুত অবস্থানে নিয়ে এসেছে। গত 10 বছরের ড্রোন শিল্পে ইরানের এই অভাবনীয় অগ্রগতি দেখে সামরিক বিশ্লেষকরাও অবাক। তাদের সাফল্যের রহস্য কোনো জটিল বা অত্যাধুনিক প্রযুক্তি নয়, বরং সহজ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী প্ল্যাটফর্ম তৈরির দিকে মনোযোগ দেওয়া। বাণিজ্যিকভাবে সহজেই পাওয়া যায় এমন যন্ত্রাংশ ব্যবহার করে ইরান এমন সব ড্রোন তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং বৃহৎ পরিসরে ব্যবহার করা সম্ভব। এটি ইরানের সামরিক শক্তির অন্যতম দিক। ইরানের ড্রোনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে শাহেদ 136। এটি হলো এক ধরনের লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কেবল একমুখী মিশনে ব্যবহার করা হয়। এর সস্তা নির্মাণ সামগ্রী, সরল কাঠামো এবং গণ উৎপাদনের সুবিধা একে বহু দেশের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এর ফলস্বরূপ রাশিয়া থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত বিভিন্ন দেশে এই ড্রোনটির নকল বা লাইসেন্স করা সংস্করণ ইতোমধ্যেই ব্যবহৃত হচ্ছে। আরও উন্নত শ্রেণীর ড্রোন হল মোহাজের 6। এটি মাঝারি উচ্চতায় এবং দীর্ঘ সময় ধরে আকাশে ভেসে থাকতে সক্ষম একটি কমব্যাট ড্রোন। নজরদারি চালানো, তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে সুনির্দিষ্ট স্থানে হামলা চালানো, সব কাজই এই ড্রোনটি করতে পারে। রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন, বিশেষ সেন্সর এবং নির্ভুল গাইডেড অস্ত্র বহনের সক্ষমতা এটিকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করেছে। ইথিওপিয়া, ভেনেজুয়েলা এবং ইরাক সহ আরও অনেক দেশে এই ড্রোনটির ব্যবহার দেখা যাচ্ছে। শুধুমাত্র হামলাই নয়, নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য তৈরি আবাবিল 3 ড্রোনটি ইরানের প্রযুক্তির আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘ ফ্লাইট টাইম, স্থিতিশীল উড়ান এবং স্পষ্ট ভিডিও পাঠানোর ক্ষমতা থাকার কারণে এটি সীমান্ত পাহারা দেওয়া থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য চিহ্নিত করার মতো কাজে ব্যবহৃত হচ্ছে। সিরিয়া ও সুদান সহ একাধিক দেশে এটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। বর্তমানে ইরানের ড্রোন আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপের মতো বহু অঞ্চলে ব্যবহৃত হচ্ছে। পশ্চিমা বা রুশ প্রযুক্তির তুলনায় কম খরচে একটি কার্যকর সামরিক সমাধান পাওয়ায় অনেক দেশ এখন ইরানের প্রযুক্তির দিকে ঝুঁকছে। এর ফলে প্রতিরক্ষা শিল্পে ইরান একটি নতুন কূটনৈতিক প্রভাব বলয় তৈরি করতে সক্ষম হয়েছে। সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা এবং বাস্তবমুখী নকশা, এই 3টি বিশেষ বৈশিষ্ট্যই ইরানের ড্রোন শিল্পকে আজ বিশ্বজুড়ে একটি বিশেষ স্থানে নিয়ে এসেছে। শাহেদ 136, মোহাজের 6 এবং আবাবিল 3 ড্রোনগুলো প্রমাণ করেছে যে অতিরিক্ত ব্যয় সাপেক্ষ প্রযুক্তি ব্যবহার না করেও একটি শক্তিশালী ও কার্যকর সামরিক প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব, যা ইরানের সামরিক সক্ষমতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। ইসরায়েল আবারও ইরানে হামলা করবে? হামলার ধরন কেমন হবে? কবে শুরু হতে পারে নতুন যুদ্ধ? এক জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিকের সাম্প্রতিক সতর্কবাণী মধ্যপ্রাচ্যের বুকে নতুন করে সংঘাতের কালো মেঘ জমিয়েছে। তার মতে আগামী 12 মাসের মধ্যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারে। যদিও গাজা পুনর্গঠন প্রক্রিয়া চলায় আপাতত কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো বড় আক্রমণের সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা কম। রিপোর্ট ওয়াইনেটের। ওই কূটনীতিক সতর্ক করে বলেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে লক্ষ্য করে কোনো বড় ধরনের সামরিক অভিযান গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য আমেরিকার নেতৃত্বাধীন প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। এই কারণে অদূর ভবিষ্যতে আমেরিকা এমন কোনো পদক্ষেপ অনুমোদন করতে চাইবে না। তিনি বলেন, আমার বিশ্বাস আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা ঘটবে না। আমেরিকানরা চাইবে না যে এটা গাজা পুনর্গঠন প্রক্রিয়াকে ছাপিয়ে যাক এবং তারা এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে বড় কোনো অভিযান অনুমোদন করে সেই প্রক্রিয়াকে বিপন্ন করতে চাইবে না। 1 বছরের মধ্যে হামলার জোরালো পূর্বাভাস। তবে এই সাময়িক বিরতি সত্ত্বেও কূটনীতিকটি 1 বছরের মধ্যে হামলার বিষয়ে তার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। আমি কি বিশ্বাস করি যে ইসরায়েল আগামী 12 মাসের মধ্যে ইরানের সামরিক পদক্ষেপ নেবে? ব্যক্তিগতভাবে হ্যাঁ, তিনি বলেন।
এর মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে ইরানের নেতৃত্ব, বিশেষ করে সর্বোচ্চ নেতা খামেনি, সাম্প্রতিক সংঘাত থেকে সঠিক শিক্ষা নেননি, বরং তারা তাদের প্রচেষ্টা আরও বাড়িয়ে দিচ্ছেন। ইসরায়েলের উদ্বেগের কারণ হল ইরানের সামরিক শক্তি এবং তাদের ক্রমাগত হুমকি। সাম্প্রতিক সংঘাতের প্রায় 6 মাস পর ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে চলেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি সতর্ক করেন, আমাদের বিরুদ্ধে যে কোনো নতুন আক্রমণের কঠোরতর জবাব দেওয়া হবে। ইরান সর্বোচ্চ স্তরের সামরিক প্রস্তুতিতে রয়েছে। তিনি দাবি করেন যে সাম্প্রতিক যুদ্ধ শত্রুর দুর্বলতা প্রকাশ করেছে। ইরান সামরিক সক্ষমতার দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ। তাদের রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। তেহরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হল তাদের শক্তিশালী প্রক্সি বাহিনী, যেমন লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় আঘাত হানার ক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রক্সি নেটওয়ার্ক একযোগে ব্যাপক হুমকি সৃষ্টি করতে পারে। ইরানের এই সামরিক ও আঞ্চলিক শক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মূল কারণ। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে কূটনীতিকটি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত ইউরোপের মধ্যে তেহরানের বিশ্ব সংকেত উপেক্ষা করার বিষয়ে উদ্বেগ বাড়ছে এবং আগামী বছরে আরও এক দফা সংঘাতের সম্ভাবনা প্রবল। এটা ঠেকানোর চেষ্টা চলছে, কিন্তু ইরান শুনছে বলে মনে হচ্ছে না, তিনি মন্তব্য করেন। ইসরায়েল ইরান দ্বিতীয় যুদ্ধের আশঙ্কা। লেবাননে হিজবুল্লাহর দ্বিতীয় নেতা নিহত হওয়ার পর আঞ্চলিক উত্তেজনা। লেবাননে হিজবুল্লাহর দ্বিতীয় নেতা নিহত হওয়ার পর কি ইসরায়েল এবং ইরানের মধ্যে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে? ফাইটার জেট এবং যুক্তরাষ্ট্রের সামরিক জেট ব্যবহার করে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রতিরক্ষায় আঁচড় কাটছেন। ইসরায়েলি জেটগুলো ইরাকের আকাশসীমায় প্রবেশ করার সময় গ্যাস ক্ষেত্রে আগুন লেগেছে। ইরানের পেছনের উঠোনে ড্রোন আক্রমণ কি ইসরায়েলের কাজ? আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। ইসরায়েলি জেটের অনুপ্রবেশের পর খামেনির এক উপদেষ্টার ক্ষুব্ধ বক্তব্যের পর ধৈর্যের পরীক্ষা চলছে বলে মনে হচ্ছে। নভেম্বরের 26 তারিখে ইরান ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের সময়ের মতো আকাশে সামরিক কার্যকলাপ দেখেছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলি জেটগুলো রাতের অভিযানে ইরাকের আকাশসীমায় প্রবেশ করে, যা ইরানের সীমান্তের খুবই কাছে। ইরাকি এবং হিব্রু মিডিয়া দাবি করেছে যে এগুলো ইসরায়েলি যুদ্ধ বিমানের সিমুলেটেড স্ট্রাইক ম্যানুভার বা নকল হামলার মহড়া ছিল। এই মহড়াগুলোকে অপারেশনের চেয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইরান ইরাক সীমান্তের কাছাকাছি দুটি যুক্তরাষ্ট্রের KC-135 রিফুয়েলার দেখা গিয়েছিল, যা পরে কাতারে ফিরে আসে। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বিবেচনা করে এই KC-135 রিফুয়েলারগুলোর উপস্থিতি নতুন উত্তেজনার জল্পনা আরও বাড়িয়েছে। একই সময়ে নভেম্বরের 26 তারিখে ইরাকের খোরমোর গ্যাস ক্ষেত্রে একটি ড্রোন হামলা হয়েছে বলে খবর পাওয়া যায়। স্থানীয় সময় রাত প্রায় 11:30 দিকে এই হামলা চালানো হয়েছিল, যার ফলে স্থাপনাটিকে কার্যক্রম স্থগিত করতে হয়। বেশ কয়েকটি গ্যাস স্টোরেজ ট্যাঙ্কে আঘাত করা হয়েছিল, যার ফলস্বরূপ একটি বিস্ফোরণ ও আগুন লাগে এবং শ্রমিকরা আহত হন। ইরাকি সামরিক কমান্ডের মতে এই হামলার লক্ষ্য ছিল অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করা। লেবাননে হামলার পর কি ইরান ক্ষুব্ধ? এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে সম্পর্কিত বলে দাবি করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছে। আলী লারিজানি নামে পরিচিত এই পোস্টে অনুপ্রবেশের খবরের পর অভিযোগ করা হয় যে ইরানের ধৈর্যেরও সীমা আছে। একই সাথে ইসরায়েলি মিডিয়া দাবি করেছে ইরান তার এক্সেস অফ রেজিস্ট্যান্স নেটওয়ার্ক পুনর্গঠন করছে। ইসরায়েলি মিডিয়া আরও দাবি করেছে তেহরান লেবানন, ইরাক এবং ইয়েমেনে উন্নত সরঞ্জাম স্থানান্তর করছে। হিজবুল্লাহ নেতা তাবতাবাইয়ের হত্যাকাণ্ডকে তেহরানের প্রতিক্রিয়ার পরিকল্পনা বোঝার জন্য একটি কৌশলগত পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এমনকি ইরানি মিডিয়াও দাবি করেছে তেহরান তার স্থাপনা, গোয়েন্দা নেটওয়ার্ক এবং অপারেশনাল সেলগুলো শক্তিশালী করছে। তেহরানের বাসিন্দারা রাতের বেলায় বিমান চলাচলের খবর দিয়েছে, যা আরও গুজবকে উস্কে দিয়েছে। ইরানের বিমান বাহিনীও একটি MiG-29 বিমানের রাতভর কার্যকলাপ নিশ্চিত করেছে, তবে এটিকে একটি রুটিন মহড়া বলে আখ্যায়িত করেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তাজনিত কারণে তার ভারত সফর বাতিল করেছেন। আঞ্চলিক বিশ্লেষকরা নেতানিয়াহুর এই বাতিলকে ইরান ইসরায়েল সংঘাতের সম্ভাব্য বৃদ্ধির সাথে যুক্ত করছেন। এই সকল ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ইরানের সামরিক এবং গোয়েন্দা শক্তি বর্তমানে
উচ্চ সতর্কতায় রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, যা আঞ্চলিক সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে।